ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টা ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। সেখানে বিদেশি গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। একটু বলে রাখতে চাই যে সকাল থেকেই এই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছিলাম। আমরা দেখছিলাম যে আয়নাঘরে কি ধরনের ছবি, কি ধরনের চিত্র ভেসে উঠে। আমরা সেই জিনিসগুলোর অনেকগুলো ছবি আমাদের হাতে এসেছে। আমরা যদি দেখি যে একটি ছবির কথা আমি বলতে পারি যে এই ছবিটি দেখলে যে কারোরই আসলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে, সেটি হচ্ছে একটি ইলেকট্রিক চেয়ার, যেখানে বসিয়ে নির্যাতনের যারা বন্দী ছিলেন আয়নাঘরে সেই বন্দীদেরকে সেই চেয়ারে রেখে এক ধরনের মৃত্যু কাঁপুনি দেওয়া হতো। নানাভাবেই নির্যাতন করা হতো আয়নাঘরের বন্দীদেরকে, ইলেকট্রিক শর্ট দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে, মানসিকভাবে নির্যাতন করে। এই পুরো বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে সারাদিনই কিন্তু প্রধান উপদেষ্টা ব্যস্ত রয়েছেন। সকালে তিনি বের হয়েছেন, রাজধানীর যেসব জায়গায় আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে সেই সব জায়গায় তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। আমাদেরকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কচুক্ষেত, আগারগাঁও এবং উত্তরা এই তিনটি এলাকার বিভিন্ন জায়গায় আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে এবং সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সমস্ত ভুক্তভোগীরা ছিলেন তারা তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। যদি আমি তাদের কথা উল্লেখ করি, বিশেষ করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে, জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তারা তাদের সঙ্গে কি ধরনের পাশবিক নির্যাতন করা হয়েছিল, তাদেরকে কি ধরনের তাদের উপর কি ধরনের অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের চিত্র তারা তুলে ধরেছেন। সবচেয়ে যে বিষয়টি লোমহর্ষক ঘটনা সেটি হচ্ছে 11 বছরের একজন শিশু, তার উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটি তিনি প্রকাশ করেছেন। এবং সন্তানকে এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে যে সন্তানকে আসলে বুকের দুধ খেতে না দিয়ে মাকে চাপ তৈরি করে তার কাছ থেকে বিভিন্ন ধরনের কথা বের করার যেই প্রবণতা, যেই কষ্ট দেওয়া হয়েছিল সেই কষ্টগুলো আয়নাঘরে পরিদর্শনের মাধ্যমে কিন্তু এখন ফুটে উঠেছে। বিশেষ করে যদি বলি যে এই আয়নাঘরে বন্দিশালাগুলো যেটি বলছিলেন প্রধান উপদেষ্টা যে সারা দেশে এত পরিমাণ আয়নাঘর বিস্তৃত রয়েছে যার সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এবং প্রধান উপদেষ্টা এটি বলেছেন যে আওয়ামী লীগ আসলে হাসিনার সরকার দেশে আইয়ামে জাহিলিয়াত কায়েম করে গেছে এবং যদি যারা এই ধরনের নির্যাতনের মানুষের উপর এই ধরনের নির্যাতন চালিয়েছেন তাদের বিচার না করা গেলে দেশ মুক্ত হবে না, সমাজ মুক্ত হবে না, এই কথাগুলো তিনি বলেছেন। একই সঙ্গে তিনি এটিও বলেছেন যে এখন পর্যন্ত 1750 বন্দির কথা, আয়নাঘরের নির্যাতনের শিকারের তথ্য তার কাছে আছে। পাশাপাশি এখানে গুমের শিকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও উপস্থিত ছিলেন। তিনি কিন্তু তাকে যে 4 দিন আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল তিনি কিন্তু সেখানে গিয়েই তাকে কোন ঘরে রাখা হয়েছিল সেই ঘরটি দেখে তিনিও বুঝতে পেরেছিলেন যে এই ঘরেই তাকে রাখা হয়েছিল এবং সেই ঘরে তাকে কি ধরনের নির্যাতন করা হয়েছিল সেটি তিনিও তুলে ধরেছেন। একই সঙ্গে এখানে আরো অন্যান্য উপদেষ্টারাও ছিলেন, তারাও এই আয়নাঘর নিয়ে তারা কথা বলেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভুক্তভোগী যারা আছেন তারা আয়নাঘর নিয়ে কথা বলেছেন। এর মধ্যে আরেকটি তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে এই আয়নাঘর বা এই যে আওয়ামী সরকারের আমলের যেই নির্বিচারে মানুষের উপর গুম, খুন, হত্যা, নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি রিপোর্ট বেরিয়েছে। সেখানে শুধু জুলাই গণ অভ্যুত্থানের কথা বলা হয়েছে। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1400 মানুষ আহত হয়েছে, অর্থাৎ 1400 মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছে 11,000-এর বেশি। এই তথ্য জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ, মন্ত্রী, ছাত্রলীগ তারা ছাত্র জনতার উপর অস্ত্রসহ হামলা চালিয়েছে, এটি তাদের প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে জাতিসংঘ বলছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এই নামগুলো উঠে এসেছে। আর আয়নাঘরের ব্যাপারে যদি একটু বলি যে আবারও বলতে হয় যে আসলে যে চিত্রটি আয়নাঘরে দেখানো হয়েছে, যে ছবিগুলো আয়নাঘরের ফুটে উঠেছে গণমাধ্যমের সামনে, যে তথ্যগুলো এসেছে এখন পর্যন্ত সেই চিত্রগুলো খুবই ভয়াবহ চিত্র আমরা দেখেছি। যেখানে মানুষকে, যেটি বলছিলাম শুরুতেই, মানুষকে কিভাবে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে তাকে নির্যাতন করা হতো, ভিন্ন মতের মানুষদেরকে রাস্তাঘাট থেকে তুলে নিয়ে এসে দীর্ঘদিন ধরে আয়নাঘরে বন্দি রাখা হতো। জামাত নেতা গোলাম আজমের ছেলে
ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল আমান আজমি, যিনি বলছিলেন যে তাকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় এই আয়নাঘরে বন্দি রাখা হয়েছে, নানাভাবে তাকে নির্যাতন করা হয়েছে। একইভাবে মীর কাসেম আলীর ছেলে তিনি তার নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, তিনি তার নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। এখানে বিদেশি গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন, তারা স্বচক্ষে এই আয়নাঘরগুলো পরিদর্শন করেছেন এবং এই আয়নাঘরগুলোর অস্তিত্ব পাওয়া গেছে রাজধানীর আগারগাঁও, রাজধানীর কচুক্ষেত এবং উত্তরা এলাকায়। কত পরিমাণ আয়নাঘর সারা দেশে বিস্তৃত রয়েছে সেই তথ্য প্রধান উপদেষ্টা বলছেন যে সেই তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে যে বিষয়গুলা তিনি বারবারই বলছিলেন যে আসলে এই যে মানুষের উপর যে নির্মমতা চালানো হয়েছে, মানুষের উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, এই নির্যাতন কতটা ভয়াবহ যে হয়েছে সেটাকে তিনি আইয়ামে জাহিলি অর্থাৎ অন্ধকার যুগের সঙ্গে তিনি তুলনা করেছেন এবং তিনি বলেছেন এই আয়নাঘর কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ মুক্ত হবে না। সবচেয়ে লোমহর্ষক যে ঘটনাটি, 11 বছরের একজন শিশু, তিনি তার নির্যাতনের কথা বলেছেন। তাকে কিভাবে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। একজন শিশু তার মায়ের সঙ্গে আয়নাঘরে তাকে নিয়ে এসে পরে তিনি তার মাকে খুঁজে পাননি। নানা ধরনের অভিজ্ঞতার কথা কিন্তু এসেছে এখান থেকে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এই একটি বন্দিশালায় এসে তিনি কিন্তু তার স্মরণে পড়েছে যে সেই ঘরটিতে তিনি 4 দিন বন্দী ছিলেন যখন জুলাই আন্দোলন চলছিল। এই জুলাই আন্দোলন করার অপরাধে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছিল। এভাবেই বিভিন্ন সময় সরকার বিরোধী কথা বলা, বিভিন্ন মত প্রকাশ করার জন্য বিভিন্নভাবেই মানুষকে নির্যাতন করার জন্য এই আয়নাঘরগুলোতে তুলে নিয়ে আসা হয় এবং বিভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যারা রয়েছে তাদেরকে তুলে নিয়ে সেই আয়নাঘরে দীর্ঘদিন বন্দি রাখা হয়। যেই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে যে 1750 আয়নাঘরে ভুক্তভোগীর সংখ্যা। এই ভুক্তভোগীদের আসলে 1750 প্রত্যেকটি আলাদা আলাদা গল্প রয়েছে। প্রত্যেকটি মানুষের যে নির্যাতনের ভয়াবহতা, প্রত্যেকটি আলাদা আলাদা গল্প। এখন পর্যন্ত সবগুলো গল্প হয়তো মানুষের সামনে উঠে আসেনি, তবে যতগুলো গল্প উঠে আসছে সেই গল্পগুলো শুনলে যে কারোরই শরীরের লোম দাঁড়িয়ে যাবে। যেটি বলছিলাম যে আমরা একটি ইলেকট্রিক চেয়ার দেখেছি, যে ইলেকট্রিক চেয়ারের কথা বলছিলাম, নানা নির্যাতনের কথা বলছিলাম। তো এই যে আজকে সারাদিন ধরে প্রধান উপদেষ্টা তিনি এই ব্যস্ততার মধ্যে রয়েছেন, তিনি আয়নাঘর পরিদর্শন করেছেন। আয়নাঘর পরিদর্শন করে তিনি কি বলেছেন বিদেশি গণমাধ্যমের সঙ্গে আমরা একটু শুনতে চাই তার কথা। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে
গুম কমিশনের যেটা তারা কোদালাত এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হচ্ছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে, আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1708 প্লাস, 1750 বা প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না, কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে। কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, এটা কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর করে। 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য, এবং এটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এইভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সমাজ গড়তে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ গড়তে পারি, এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তভোগী হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে, সেই হিসেবে আমরা থাকি। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে, সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সে গেছে, অন্তত দেখলে মনে সান্ত্বনা হবে। আমি জায়গাটা দেখে এসেছি। ওই মেয়েটা, যে বাচ্চা মেয়েটা বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় চলে গেল, আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে, মরে গেলে কোথায় আছে। দ্য হোল এক্সিস্টেন্স অফ দিস গভর্নমেন্ট ইজ বিকজ অফ দিস, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু stay in that darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. হ্যাঁ, এতক্ষণ শুনছিলাম আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। তিনি আয়নাঘর পরিদর্শনে গিয়ে কি ধরনের চিত্র তার সামনে ফুটে উঠেছে সেই কথাগুলো তিনি বলেছেন, এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন। শেখ হাসিনা আইয়ামে জাহিলিয়াত কায়েম করেছেন, সেই কথাগুলো তিনি বলেছেন। আসলে এরই মধ্যে এই রাজধানীর বেলি রোডের এই ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার দপ্তরের লোকজন আমরা দেখেছি চলে এসেছে। এখানে প্রেস উইংয়ের যিনি প্রেস সচিব তিনি চলে এসেছেন, উপপ্রেস সচিব, সিনিয়র সহকারী প্রেস সচিব সহ তারা চলে এসেছেন। তারা এই আয়নাঘরের পরিদর্শন নিয়ে তারা কথা বলবেন। আমরা একটু সরাসরি সেখানে চলে যেতে চাই। এখানে প্রধান উপদেষ্টার
প্রেস সচিব, তিনি এই আয়নাঘরের চিত্র আসলে কিভাবে মানুষের কাছে উঠে এসেছে সেই কথাগুলো তিনি ধরবেন। আমরা